আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু তার জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাই, তার কাজকে শ্রদ্ধা জানাই। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম একটি দীর্ঘ ইতিহাসের ফলাফল এবং এই সংগ্রামের মূলত তিনটি ধারার কথা ঐতিহাসিকরা স্বীকার করেন। একটি অহিংস, একটি সহিংস ও একটি সবাইকে নিয়ে গণতান্ত্রিক আন্দোলনের একটা ধারা, যার পুরোধায় ছিল কমিউনিস্ট পার্টি। তিনটে মূলত ধারার কথা বলা হয়। একটু আগে অহিংস আন্দোলনের উদাহরণের কথা সুদিনবাবু বলেছেন, তেমনিভাবে সহিংস আন্দোলনের ধারা যুগান্তর গোষ্ঠী ইত্যাদি অনেক গোষ্ঠী ছিল, তারা অস্ত্র হাতে নেমে পড়েছে। প্রত্যেকেই ভারতবর্ষকে স্বাধীন করবার উদ্দেশ্যে নিজের নিজের মতো করে ভাবনা চিন্তাটা করেছিল। ভারতবর্ষ এই দেশটি একটি বিস্তৃত দেশ এবং সেখানে নানান ভাষা ধর্মগোষ্ঠী সহ অনেক রকম ভাগাভাগি ছিল। ভাগাভাগি বলতে রাজন্য প্রথা ছিল, রাজারা ছিল, অনেক রকম জটিলতা ছিল। ভারতবর্ষ গড়ে ওঠার ইতিহাস একটা বিরাট দীর্ঘ ইতিহাস। ইংরেজরা এসছেন, তারা প্রায় 200 বছর শাসন করেছেন, অত্যাচারের মাত্রা বাড়িয়েছেন। একটা সময় এসে মানুষ মুক্তি চাইছিলেন, ফলে স্বাধীনতার এই ধারায় বিভক্ত হয়ে, বিভিন্ন ধারায় বিভক্ত হয়ে শেষ পর্যন্ত ইংরেজদের চলে যেতে হয়। বলা যায় এই সহিংস ধারা, সেই সহিংস শব্দটা খুব ভালো লাগার মতো শব্দ নয়। সহিংস মানে একটা যেন অশান্তি, এরকম একটা ভাষার বাতাবরণ তৈরি হয় ঠিকই, কিন্তু এটা ভাষার কথাই ভাষা। কিন্তু সহিংস বলতে সেই অংশে হিংসা নয়, এটা একটা প্রতিরোধ আন্দোলনের ফলাফল, এটুকু বলা যায়। নেতাজি সুভাষচন্দ্র বসু এই তথাকথিত সহিংস আন্দোলনের অংশীদার ছিলেন, অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। ব্রিটিশ যে সাম্রাজ্যবাদী শাসন তার অবসানের কল্পে। এখন এই যে ধারা, তা নিয়ে নানান বিতর্ক থাকতে পারে, কিন্তু তার মধ্যে আমরা অনেকেই, অনেক ঐতিহাসিকই তার যে নেওয়া পথ, তার সঙ্গে অনেকেই সহমত পোষণ করেননি। মূলত একটাই প্রশ্নে, যে তিনি হিটলার এবং তেজোর মতো যারা সাম্রাজ্যবাদী শক্তি, একনায়ক, তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এই সমস্ত নানান কারণ আছে। তো যাই হোক না কেন, তার দেশভক্তি, তার যে কাজ, তার বিরোধিতা কেউই করেন না। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি তার কাজ, তার আজাদহিন্দ ফৌজ ইত্যাদি নানান বিষয়। সবটা নিয়েই এই ভারতবর্ষ। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমাদের সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইংরেজরা, যে কোনো শাসক, ইংরেজরা নয়, যে কোনো শাসক ঐক্যবদ্ধ জনগণের মধ্যে ফাটল ধরাতে চান। তা না হলে সে কখনো তার শাসন কার্য চালাতে পারবে না। এই যে জায়গাটা, এই জায়গাটা ইংরেজরা বুঝেছিল। আমার একটি ঘটনার কথা বলি। ধরুন, এই যখন স্বাধীনতা সংগ্রাম গড়ে উঠছে, তার প্রথম দিকে 1920 এই সময় নাগাদ, বলা যায় শুরুই বলা যেতে পারে সিপাহী বিদ্রোহ। আমরা বিদ্রোহ বলি, এটা ঐতিহাসিকেরা, কার্ল মার্কস তো তাকে পরিষ্কার প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ বলেই বলেছেন। ফলে এইটাই হচ্ছে গোটা ভারতবর্ষের ইতিহাসে একটা জায়গা যেখান থেকে ইংরেজরা অনেক কিছু শিক্ষা নিয়েছে। আমাদের শিক্ষা নেওয়া উচিত ছিল, কিন্তু আমরা শিক্ষা নিতে খানিকটা ব্যর্থই হয়েছি। কারণ ইংরেজরা সিপাহী বিদ্রোহের এই ব্যাপকতা এবং মানুষের মধ্যে প্রবল ঐক্য, সমস্ত ধর্মমত, সমস্ত জাতিমতের ঊর্ধ্বে উঠে সিপাহী বিদ্রোহ যে উদাহরণ স্থাপন করেছিল, সেটাতে শঙ্কিত হয়েছিল ব্রিটিশ সরকার। ভগৎ সিং, তার কাজ, এইগুলো নিয়ে শঙ্কিত হয়েছিল। সুদিনবাবু বলছেন যে প্রায় কোনো দোষ না থাকা সত্ত্বেও তাকে হত্যা করা হয়েছিল। এই তো ঘটনাই। রাজগুরু এরা অনেকেই তার সঙ্গী ছিলেন। কিন্তু কথা, ইংরেজরা শিক্ষাটা কি নিল, যে ঐক্যটাকে ভাঙতে হবে। এই ঐক্যের সঙ্গে যদি ভারতীয় জনগণ লড়াই করতে থাকে, তাহলে আমাদের অচিরেই চলে যেতে হয়। এই জায়গাটাতেই তারা শুরু করলেন নতুন পরিকল্পনা। আমার মনে আছে, একটি বইতে পড়ছিলাম, যখন জিন্না পাকিস্তান প্রস্তাব নেন, আমরা অনেকেই বলি মোহাম্মদ আলী জিন্না
পাকিস্তানের প্রস্তাব গ্রহণ করেছিলেন, দ্বিজাতি তত্ত্বের প্রস্তাব। কিন্তু ঐতিহাসিকরা এই তত্ত্বটা পুরোপুরি মেনে নেন না, কারণ এই দ্বিজাতি তত্ত্বের কথাগুলি বিভিন্নভাবে আমাদের সমাজে চলছিল। 1920 সালে কলকাতায় একটি কনফারেন্সে হিন্দু মহাসভা এই কথা প্রথম উচ্চারণ করেন। তারপর সেই পথ ধরেই 24-এ লাহোরে এই সিদ্ধান্ত নেন, দ্বিজাতি তত্ত্বের সিদ্ধান্ত নেন মোহাম্মদ আলী জিল্লানা। যাই হোক না কেন, এই ধরনের নানান রকম কথাবার্তা চালাচালি ইত্যাদির মধ্য দিয়ে দ্বিজাতি তত্ত্বটা প্রতিষ্ঠা পেতে শুরু করে। কিন্তু কথা হলো যে এই দ্বিজাতি তত্ত্বের প্রস্তাবনা আসার পরই অদ্ভুতভাবে আমাদের দেশের মুসলিমরা তারা এর বিরোধিতা করে। এই কথাটা আমরা জানি না। ঐতিহাসিকরা অনেক ভালো ভালো বই আছে, পড়তে পারবেন। আল্লাহ বক্স নামে এক ভদ্রলোক পাঞ্জাবের সিন্ধ প্রদেশের খুব বড় মাপের নেতা ছিলেন। তিনি একটা কনফারেন্স ডাকেন, মুসলিম কনফারেন্স, অল ইন্ডিয়া মুসলিম কনফারেন্স 25 সালে দিল্লিতে। এই দিল্লি কনফারেন্স একদিন হওয়ার কথা ছিল, হয়েছিল 4 দিন। সারা দেশ থেকে বিভিন্ন ধরনের মুসলিম সংগঠন তারা গেছিলেন, বাংলাদেশ থেকে আরম্ভ করে সমস্ত ভারতবর্ষ থেকে। এইটা এত জনপ্রিয় হয়েছিল এবং শেষ পর্যন্ত সেই সময়কার কাগজপত্রে এর উদাহরণ প্রচুর পাওয়া যায়। সে সমস্ত সংগ্রহ করেই 2-3 জন ঐতিহাসিক বই লিখেছেন। বইগুলো বাজারে পাওয়া যায়, অ্যামাজনে পাওয়া যায়, দেখতে পারেন। তো সেইটার মূল কথাই ছিল দ্বিজাতি তত্ত্ব যদি গ্রহণ করা হয় তাহলে পরে আদপেই মুসলিমদের ক্ষতি হবে, দেশটা, পুরো দেশ এবং এই উপমহাদেশ পুরোপুরি সাম্প্রদায়িকতার কবলে চলে যাবে। এই কথাটা সেই সময় তারা বলেছিলেন। যদিও পরবর্তী সময়ে এই কথাগুলিকে ভুলিয়ে দেওয়া হয়েছে, নানানভাবে ভুলিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বক্স খুন হয়ে যান, অজানা কারণে খুন হয়ে যান। ব্রিটিশদের এই ঐতিহ্য কোনোদিন ছিল না, যে তারা ছিল না, আমি হয়তো কিছু খানিকটা ভুল বলছি, যে ইংল্যান্ডে বলবো আমি, ওদের দেশে বিচার ব্যবস্থা এবং তার পদ্ধতিগুলো মধ্যে অনেক স্বচ্ছতা ওরা রাখেও, এখনও রাখে। এটা একটা সারা পৃথিবী জুড়েই স্বীকৃত যে এই গণতান্ত্রিক পদ্ধতি, একটা উন্নত গণতান্ত্রিক পদ্ধতি ওদের দেশে জারি আছে। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে তারা করেননি। আল্লাহ বক্সের বিচার প্রায় না হয়েই একেবারে নিঃশব্দে এই ফাইল চাপা দিয়ে দেওয়া। আল্লাহ বক্সের মৃত্যুর পর ধীরে 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 ইংরেজরা এরকম অনেক লোক জোগাড় করেন যাদের কাছে তারা প্রস্তাবই দেন যে তোমাদের ওই সংগ্রামী বিপ্লবী পথ ছেড়ে দিয়ে আসতে হবে, আমরা ক্ষমা করতে পারি যদি তুমি ভারতবর্ষে এই কাজ করতে পারো, ধর্মীয় উস্কানির কাজটা যদি করতে পারো। কিছু কিছু সবার নাম আর উল্লেখ করার প্রয়োজন নেই এখন। এইভাবে ধীরে 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 ধর্মীয় উন্মাদনার জায়গাটা তৈরি করেছিল ইংরেজরা। এইটা আমাদের বোঝা প্রয়োজন। কংগ্রেস নেতৃত্ব এবং অন্যান্য যারা রাজনৈতিক দল ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, এরা সকলেই এর বিরুদ্ধে দাঁড়িয়ে একটা নতুন লড়াই, অন্য লড়াই, সাম্প্রদায়িকতাবিহীন গণতান্ত্রিক লড়াই, এইটা দেওয়ার চেষ্টা করেছিলেন। নেতাজি নেতাজির মতো করেছিলেন, গান্ধীজি গান্ধীজির মতো করেছিলেন। গান্ধীজিকে একটা বিরাট মাপের জননেতা, এটা বলতে কোনো অস্বীকার নেই। অহিংস আন্দোলনগুলো যিনি যেভাবে পরিচালনা করেছিলেন, যে স্তরে উঠেছিলেন, অনেক সমালোচনা আছে। চৌরি চৌরাতে যে ঘটনা ঘটেছিল তার বিরুদ্ধে তিনি আন্দোলন হঠাৎ করে তুলে নিলেন, এ সম্পর্কিত অনেক সমালোচনা আছেন ওনার বিরুদ্ধে। কিন্তু তার ঊর্ধ্বে উঠে গান্ধীজি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে ভূমিকা গ্রহণ করেছিলেন সেটা তো অনবদ্য, বলা যায় না। এবং আমরা তো বলি গান্ধীজি হত্যা হচ্ছে ভারতবর্ষের প্রথম, স্বাধীনতার পরে প্রথম হত্যা, প্রথম রাজনৈতিক হত্যা। সুতরাং সে সমস্ত লড়াই, নেতাজি সুভাষচন্দ্র বসুর লড়াই, মহাত্মা গান্ধীর লড়াই, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইগুলো কিন্তু এগিয়েছে, দেশ স্বাধীন হয়েছে, এগিয়েছে, অনেক দূর এগিয়েছে, তার ফলাফল আমরা ভোগ করেছি। কিন্তু আমরা কিন্তু ধীরে ধীরে সেই লড়াই থেকে, লড়াই এখানে একটা দুর্বল হয়ে পড়েছে। এইটা আজকের দিনের প্রধান কথা, যেখানে আমরা দাঁড়িয়ে নেতাজিকে আবার স্মরণ করছি, আবার নাটা করি, এটা আমাদের জীবনের অঙ্গ। এটা আমি আবার বলছি, আবার শব্দটা ভুল প্রয়োগ। তিনি আমাদের যে আলোকবর্তিকা দেখে গেছেন,
তাকে আমাদের শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে বন্দি রাখাটা ঠিক হবে না। তার বইপত্রগুলো পড়তে হবে, বুঝতে হবে। প্রচুর বইপত্র আছে তার কাজ নিয়ে। যত সমালোচনাই থাকুক, একটা মানুষের সব দিক ঠিক হয় না। যত সমালোচনাই যেও করুন না কেন, আজকের দিনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, মানুষের ঐক্য বিনষ্টকারী শক্তির বিরুদ্ধে আমাদের এই লড়াই শিক্ষা নিতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে। আমার এইটুকুই বলার ছিল যে এইটাই আজকে সবচেয়ে বড় কাজ। এইটুকু নিবেদন করে আমি তার প্রতি আরও একবার শ্রদ্ধা জানিয়ে আমার কথা আমি শেষ করলাম। একটু বেশি সময় নেওয়ার জন্য দুঃখিত। আচ্ছা।